আজকের এই বিশ্লেষণমূলক ক্লাসে সবাইকে একদম উষ্ণ স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, এক ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আমরা আজকে দেখব এই যুদ্ধ আসলে নির্দিষ্ট কয়েকজনের ছিল না, বরং এটা ছিল পুরো দেশের সব মানুষের এক বিশাল সম্মিলিত লড়াই। চলো আমরা সবাই মিলে এই চমৎকার ইতিহাসটা একটু ঘুরে দেখি। শুরুতেই একটা দারুণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ১৯৭১ সালে দেশের জন্য আসলে কারা যুদ্ধ করেছিল? আমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে যুদ্ধ মানে তো শুধু মিলিটারিদের কাজ, তাই না? কিন্তু সত্যিই কি শুধু সামরিক বাহিনী সবটা করেছিল? চলো এই কৌতূহলোদ্দীপক প্রশ্নের আসল উত্তরটা খুঁজে বের করি। ইতিহাসের পাতায় থাকা নানা বয়সী আর নানা পেশার মানুষের মুখগুলোর কথা একবার ভাবি আমরা। একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বড় বড় নেতা, সবাই কিন্তু এই যুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছিলেন। এই এত এত মানুষের আত্মত্যাগই প্রমাণ করে যে আমাদের এই স্বাধীনতা অর্জনে সবারই খুব দরকারি একটা অংশ ছিল। ১ নম্বর অংশ, সুসংগঠিত সামরিক বাহিনী অর্থাৎ মুক্তিবাহিনী। চলো ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রথম বাস্তব উদাহরণটা দেখে নেই। এই বাহিনীটা কিন্তু শুধু সাধারণ সেনা সদস্যদের নিয়ে তৈরি হয়নি। এতে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পুলিশ, সমাজের একদম সব স্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দিয়েছিল। এই মুক্তিবাহিনীর গঠনটা খুব সহজে বোঝার জন্য আমরা স্কুলের একটা স্পোর্টস টিমের কথা ভাবতে পারি। জেনারেল ওসমানী ছিলেন এই টিমের হেড কোচ বা প্রধান সেনাপতি। তার সহকারী বা অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন ডেপুটি ক্যাপ্টেন খন্দকার। আর এই বিশাল টিমটাকে আরও ভালোভাবে চালানোর জন্য কে, এস এবং জেড এই ৩ ভাগে ভাগ করা হয়েছিল, যাদের দায়িত্বে ছিলেন ভীষণ দক্ষ সব টিম ক্যাপ্টেনরা। এবার আসি একটা ভীষণ রোমাঞ্চকর অংশে। ভারতে গেরিলা ট্রেনিং নেওয়া আমাদের নৌকমান্ডোরা ৭১ সালের ১৫ই আগস্ট একটা অভাবনীয় কাজ করেছিলেন, যার নাম ছিল অপারেশন জ্যাকপট। রাতের অন্ধকারে তারা একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর আর নারায়ণগঞ্জে আক্রমণ চালিয়েছিলেন। এটা ছিল আসলেই এক অকল্পনীয় সাহসিকতার উদাহরণ। ২৬। হ্যাঁ, এই নম্বরটা সবার খুব ভালোভাবে মনে রাখতে হবে। কেন জানো? কারণ অপারেশন জ্যাকপটের সেই এক রাতেই আমাদের দুর্দান্ত নৌ কমান্ডোরা পাকিস্তানি বাহিনীর একসাথে ২৬টা পণ্য আর সমরাস্ত্রবাহী জাহাজ ও গানবোট ডুবিয়ে দিয়েছিল। ভাবা যায়, এতগুলো জাহাজ একসাথে ধ্বংস হওয়াটা শত্রুদের জন্য আসলেই একটা বিশাল বড় ধাক্কা ছিল। ২ নম্বর অংশ, মনোবল বৃদ্ধিতে নারী ও সংস্কৃতি কর্মীদের অবদান। আমাদের দ্বিতীয় বাস্তব উদাহরণটা খুবই ইন্টারেস্টিং। যুদ্ধ মানেই যে শুধু রাইফেল হাতে গোলাগুলি করা, বিষয়টা কিন্তু মোটেও তা নয়। যারা যুদ্ধ করছেন তাদের সাহস আর অনুপ্রেরণা যোগানোটাও একদম সমান জরুরি। সেই সময়কার সংস্কৃতি কর্মীরা ট্রাকে ঘুরে ঘুরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে গান, কবিতা আর খবর প্রচার করতেন। এই কাজগুলো রণাঙ্গনে থাকা আমাদের ক্লান্ত মুক্তিযোদ্ধাদের বুকে যে কী পরিমাণ সাহস আর উৎসাহ জুগিয়েছিল তা বলে বোঝানো মুশকিল। এটা অনেকটা জাদুর মতো কাজ করত। একটু খেয়াল করলেই আমরা বুঝব, একদিকে যেমন সম্মুখ সারির যোদ্ধারা অস্ত্র হাতে লড়ছেন, ঠিক অন্যদিকে আমাদের নারীরা তৈরি করেছিলেন একটা অত্যন্ত শক্তিশালী সাপোর্ট সিস্টেম বা সহায়তা ব্যবস্থা। তারা শুধু অস্ত্র হাতে নেননি, বরং লুকিয়ে অস্ত্র পাচার করা, মুক্তিযোদ্ধাদের খাবার দেওয়া, আহতদের চিকিৎসা করা, এই সব জরুরি কাজ করে যুদ্ধের গতিপথটাই বদলে দিয়েছিলেন। ৩ নম্বর অংশ, যুদ্ধের মূল মেরুদণ্ড আমাদের সাধারণ মানুষ। এই তৃতীয় বাস্তব উদাহরণটিকে আমরা একটা বিশাল বড় গাছের সাথে তুলনা করতে পারি। গাছের পাতা আর ডালপালা আমরা বাইরে থেকে দেখতে পাই ঠিকই, কিন্তু মাটির নিচের লুকানো শেকড়ই গাছটাকে শক্ত করে ধরে রাখে। আমাদের দেশের সাধারণ মানুষ ছিলেন ঠিক সেই লুকানোর শেকড়। জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের অবদানগুলো একবার দেখো। মুক্তিযোদ্ধাদের জন্য খাবার রান্না করা, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের লুকিয়ে রাখা, আর শত্রুবাহিনী কোথায় যাচ্ছে সেই গোপন খবর এনে দেওয়া। সত্যি বলতে এই সাধারণ মানুষের দেওয়া লাইফ সাপোর্ট ছাড়া এই যুদ্ধে জেতা একদমই অসম্ভব একটা ব্যাপার ছিল। পরীক্ষার প্রস্তুতির সার সংক্ষেপ। আচ্ছা ক্লাস, এবার সবাই একটু নড়েচড়ে বসি। আমরা এতক্ষণ যা যা শিখলাম আমাদের আসন্ন পরীক্ষার জন্য চট করে সেগুলোর একটু রিভিশন দিয়ে নিই। এখানে একটা ছোট্ট চেকলিস্ট আছে যা একদম মুখস্থ করে ফেলতে হবে। ১. জেনারেল ওসমানীর নেতৃত্বে গঠিত হয়েছিল মুক্তিবাহিনী। ২. অপারেশন জ্যাকপটে একসাথে ২৬টি জাহাজ ধ্বংস করা হয়। ৩. নারীরা সম্মুখযুদ্ধ এবং সহায়তা দুটোতেই দারুণ অবদান রাখেন। ৪. সংস্কৃতি কর্মীরা রেডিওর মাধ্যমে যোদ্ধাদের মনোবল বাড়ান। আর ৫. সাধারণ মানুষ খাদ্য, আশ্রয় আর তথ্য দিয়ে পুরো যুদ্ধের মেরুদণ্ড হিসেবে কাজ করেন। আজকের এই দারুণ ক্লাসটি আমরা একটা চিন্তামূলক প্রশ্ন দিয়ে শেষ করব।
1971 সালে আমাদের দেশের মানুষ যেভাবে নিজেদের সবকিছু উজাড় করে একসাথে দেশটাকে ভালোবেসেছিল, আজকে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ঠিক কিভাবে দেশের প্রতি সেই একই ভালোবাসা দেখাতে পারি। সবাই এটা নিয়ে একটু গভীরভাবে ভাববে। আজকের বিশ্লেষণমূলক ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।